নসাং যে বাড়ি জাগান সারি ইদু আগং মই জনমান করি। বঙ্গবন্ধু তিনি কি বলেছিলেন যে স্বাধীনতার পরে মানে যখন মানবেন্দ্র নারায়ণ লারমা যখন গণপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তখন তিনি তাকে বলেছিলেন তোমরা সবাই বাঙালি হয়ে যাও। তখন মানবেন্দ্র নারায়ণ লারমা তখন একটা কথা বলেছিলেন যে আমার 14 গোষ্ঠীর কেউ বাঙালি ছিল না। তো সেই জায়গা থেকে আমরা আসলে এই জিনিসটাকে এখনো পর্যন্ত ফোকাস দিতে চাই। বাঙালি জাতি এবং বাঙালি বাংলাদেশি যে জাতীয়তা সেটার মধ্যে যে সূক্ষ্ম তফাৎটা আছে সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়তো ইচ্ছাকৃতভাবে এই দেশের মানুষজন বুঝতে চান না, হয়তো ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র এই জিনিসটাকে বোঝাতে চান না। আমাদেরকে সবসময় বারবার একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে যখন কোনো একটা আদিবাসী দিবস আসে বা যখন কোনো একটা টপিক আসে যে আসলে আমরা কারা, তখন সবাই একটা কথাই বলা শুরু করে যে আমরা সবাই বাংলাদেশি। আমরা তো বাংলাদেশি সেই আগে থেকে, যখন থেকে বাংলাদেশ রাষ্ট্রের সূচনা হয়েছে তখন থেকে তো আমরা বাংলাদেশি। এই যে আদিবাসী বিতর্কগুলো যখন চলে আসে তখন আবার নতুন করে আমাদেরকে পরিচয় করে দেওয়া হয় বা আমাদেরকে বলা হয় যে আমরা আসলে সবাই বাংলাদেশি। আমরা তো এই জিনিসটা কখনো অস্বীকার করি না যে আমরা অবাংলাদেশি বা আমরা বাংলাদেশি না, কিন্তু যখন এই বিতর্কগুলো চলে আসে তখন কোনো না কোনোভাবে রাষ্ট্রের মানুষজন কিন্তু এই জিনিসটাকে ফোকাস করার চেষ্টা করে আমরা বাংলাদেশি। এবং আমাদেরকেও আর কি 2 দিন পর পর একটা পরীক্ষায় বসতে হয় যে আসলে আমরা এদেশের নাগরিক, আমরা এদেশকে ধারণ করি, আমরা এদেশের নাগরিক। কিন্তু আমরা যদি বাঙালি জাতির গোষ্ঠীর কেউ হতাম তাহলে কিন্তু এই জিনিসটা আমাদেরকে বারবার প্রমাণ করতে হতো না যে আমরা আসলে বাংলাদেশি কিনা বা আমরা আসলে এই ভূখণ্ডের মানুষ। তো এই যে পরিচয়ের যে সংকটটা নিয়ে আমরা যে এতদিন ধরে বেঁচে আছি এবং এটা নিয়ে যে বারবার বিভিন্নভাবে বিভিন্ন ধরনের রাজনীতির যে খেলাটা হয়, এটা আসলে রাজনৈতিক দলগুলো তাদের সুবিধার ক্ষেত্রে যখন যখন যেখানে প্রয়োজন লাগে তখন তারা হচ্ছে সেভাবে ব্যবহার করে থাকে। এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর চিরাচরিত একটা চরিত্র। আমরা দেখেছি বাংলাদেশে যদি বৃহৎ যে রাজনৈতিক দলগুলো আছে, ধরলাম যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন বিএনপি সরকার কিন্তু আদিবাসী দিবসে তারা একটা শুভেচ্ছা বাণী দেয় যে বাংলাদেশের এই ভূখণ্ডে আদিবাসী জনগোষ্ঠী যারা আছে আমরা তারাই বাংলাদেশের একটা অংশ এবং আমরা তাদেরকে ধারণ করি। তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, বৈচিত্র্যতার কথাবার্তা বলে তারা কিন্তু শুভেচ্ছা জানায়। কিন্তু যখন বিএনপি সরকার আবার ক্ষমতায় আসে, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা থেকে বিতাড়িত হয় তখন কিন্তু আবার সেম চরিত্রতা হয়ে যায়। এখন এই যে গত কয়েকদিন আগে 9 আগস্ট আদিবাসী দিবস চলে গেল, বিএনপি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা স্টেটমেন্ট আমরা পাই নাই, কিন্তু আমরা দেখেছি 2003 সালে বেগম খালেদা জিয়া যিনি প্রয়াত হয়েছেন তিনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে বাংলাদেশে আদিবাসী আছে এবং শুভেচ্ছা জানিয়েছেন। এবং একইভাবে আওয়ামী লীগ সরকারও কিন্তু এখন অনেকেই আমাদেরকে বলা শুরু করেছে যে বাংলাদেশে আদিবাসী আছে। এই যে একটা পরিচয়ের রাজনীতিকে কেন্দ্র করে যে ধরনের একটা ক্রাইসিসের মধ্য দিয়ে আমাদেরকে আসলে মানে ফেলানো হচ্ছে বারবার, এই জিনিসটা হচ্ছে খুব প্রবলেমেটিক। যেমন এই যে বিষয়গুলো নিয়ে আসলে বেশি বারবার কথা বলা উচিত আমার কাছে যেটা মনে হয়, এই যে সবাই আমরা এখন 24 নিয়ে কথা বলি, 24-এর গণঅভ্যুত্থান নিয়ে কথা বলি, ঠিক 24-এর মানে পুরো বাংলাদেশের 24-এর ঘটনার পরে এই প্রভাবটা যখন 3 পার্বত্য জেলায় ছড়িয়ে গেল, আমার এখনো মনে আছে আমার জীবনকালে আমি 30 থেকে 40 হাজার মানুষকে কখনো রাস্তায় নামতে দেখি নাই। এই 24-এর পরপরই যখন সেপ্টেম্বরে খাগড়াছড়িতে এবং রাঙ্গামাটিতে একটা সাম্প্রদায়িক হামলা হয় এবং সেই হামলার প্রতিবাদে এবং সে আগে মানে এটা হচ্ছে সাম্প্রদায়িক হামলার কয়েকদিন আগে 30 থেকে 40 হাজার ছাত্র জনতারা রাস্তায় নেমেছিল। তাদের একটাই দাবি ছিল যে আমরা যারা বাঙালি জাতি গোষ্ঠীর না, মূলধারা জনগোষ্ঠীর বাইরে আমাদেরকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে। এই সাংবিধানিক স্বীকৃতির জন্য আমার এখনো মনে আছে যে গুটি কয়েক স্টুডেন্টরা তারা গিটার বাজিয়ে খাগড়াছড়ি চেঙ্গিস করে একটা গান গেয়েছিল। এটা হচ্ছে চাকমা ভাষায় একটা গান, নসাং যে বাড়ি জাগান সারি ইদু আগং মই জনমান পড়ি। এটা মানে হচ্ছে আমি যেতে চাই না এই জায়গা ছেড়ে, এখানেই আমি সারা ধরম ধরে পড়ে আছি। তো এই গানটার মধ্য দিয়ে আসলে আমরা কি বুঝতে পারি, এই যে মিনিংটা 2 লাইনের যে গানের লাইন, এটা আমরা মানে বারবার এই যে আমরা বাংলা ভাষাভাষীরা মানে বাংলাদেশে আমরা যখন জাতীয় সঙ্গীত গাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিংবা দনধান্যে পুষ্পে ভরা, ঠিক একই মনোভাবটা কিন্তু বাংলা ভাষাভাষীর বাইরে যারা আছে তাদের ক্ষেত্রে হয়, যেমনটা হয়েছিল 24-এর পরবর্তী সময় খাগড়াছড়িতে এই যে তরুণ যে চাকমা, মারমা, ত্রিপুরা বা যারা ছিল তাদের ক্ষেত্রেও। কিন্তু এই যে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে যে 30 থেকে 40 হাজার স্টুডেন্টরা যখন রাস্তায় নামলো, এই ঘটনাটা অন্যভাবে প্রবাহিত করার জন্য তা পরবর্তীতে
হয়ে গেল একটা সাম্প্রদায়িক হামলা, যেখান থেকে চারজন মানুষকে হত্যা করা হলো রাষ্ট্র কর্তৃক, এবং সেই হত্যার বিচার এখনো পর্যন্ত হয়নি। একটা দাবি, সেটা হচ্ছে সাংবিধানিকভাবে পরিচয় দেওয়া, কিন্তু সেটা এখনো পর্যন্ত রাষ্ট্র করে নাই। আপনারা হয়তো বলবেন সাংবিধানিকভাবে আমাদেরকে আদিবাসী হিসেবে বলা হয় নাই, সংবিধানে কিন্তু অনেক কিছুই নাই, তারপরে কি আমরা চাইবো না যেটা আমাদের রাইট? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয়, আমি জাতিতে একজন চাকমা, এবং আমি আমার মানে জাতিভিত্তিক যে পরিচয় চাকমা হিসেবেই তো পরিচিত হতে চাইবো, এবং আমার যে পরিচয়টা সেটা আসলে নির্ধারণ করবে কি রাষ্ট্র নাকি আমি? যখন একটা মানুষকে আমরা প্রশ্ন করি তোমার নাম কি, তো সেই কিন্তু তার নামটা সেই নিজেই বলবে, তার নাম কিন্তু রাষ্ট্র বলে দিবে না তার নাম কি। একই ক্ষেত্রে আমরা এই জিনিসটাই বলতে চাই, আমার পরিচয় কি হবে, আমার আত্মপরিচয়ের স্বীকৃতি কি হবে, আমার আত্মনিয়ন্ত্রণ করার অধিকারটা কি হবে, সেটা কিন্তু আমিই দেখবো, অন্য কেউ কিন্তু না। কিন্তু রাষ্ট্রযন্ত্র তাদের সুবিধার প্রয়োজনে নানাভাবে এই জিনিসটাকে ব্যবহার করে। আমাদের কাছে যেটা মনে হয়, এই যে বাংলাদেশ এবং বাঙালির মধ্যে যে তফাৎটা, সেটা ইচ্ছাকৃতভাবে এই দেশের মানুষদেরকে হচ্ছে বোঝানো হচ্ছে না। খুব সিম্পল একটা ধারণা যে বাংলাদেশি এবং বাঙালি জাতীয়তা, আমাদের বাংলাদেশে বসবাসকারী যারা নিজেরা নাগরিক সবাই কিন্তু বাংলাদেশি, এবং একই সাথে জাতি হিসেবে সংখ্যাগরিষ্ঠ হিসেবে বাংলাদেশের অধিকাংশ মানুষ বাঙালি। কিন্তু বাঙালি বাদেও আরো অনেক জাতিগোষ্ঠী আছে, চাকমা, মারমা, ত্রিপুরা, খেয়াং থেকে শুরু করে খুমি অনেকেই আছে যাদের মাতৃভাষা বাংলা না। আমার রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু আমার মাতৃভাষা চাকমা। একইভাবে একজন মারমা ছেলে, তার মাতৃভাষা মারমা, তার রাষ্ট্রভাষা বাংলা। এবং বাঙালি যে সংস্কৃতি, সেটার চেয়ে আমার যে সংস্কৃতি সেটা কিন্তু ভিন্ন। এবং একই সাথে আমার যে খাদ্য অভ্যাস, সেটা কিন্তু এই মূলধারার জনগোষ্ঠীর ক্ষেত্রে সাথে কিন্তু সেম না। এই যে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে এখনো পর্যন্ত মানে আমরা মূলধারার জনগোষ্ঠীর বাইরে নিজেদেরকে একটা জায়গায় এখনো পর্যন্ত রেখেছি, আমরা সামাজিক যে প্রথাগুলো আছে সেগুলো মেনে চলি। তো সেই জায়গা থেকে মূলধারার জনগোষ্ঠীর বাইরে যারা বসবাস করছে, যাদের সংস্কৃতি ভিন্ন, যাদের ভাষা ভিন্ন, যাদের নিজস্ব আইডেন্টিটি আছে, তারাই কিন্তু আদিবাসী। এবং এই জায়গায় আরেকটা অর্থ বারবার ব্যবহার করা হচ্ছে, আদিবাসী মানে এই অর্থে না যে আদিকাল থেকে আসলে বসবাস করছে। আদিবাসী এই অর্থে জনগোষ্ঠীর বাইরে যাদের হচ্ছে জনগোষ্ঠী থেকে ভিন্ন সংস্কৃতি আছে, ভিন্ন আছে, ভিন্ন ভাষা আছে, ভিন্ন খাদ্য অভ্যাস, পোশাক পরিচ্ছদ সবকিছুই আছে, সেই অর্থে কিন্তু আমরা আদিবাসী বলছি। কিন্তু এখানে 2 দিন পর আসলে বা আদিবাসী দিবস যখনই আসে, তখন কিন্তু রাষ্ট্রপক্ষের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষরা বলা শুরু করে ওরা তো থাইল্যান্ড থেকে আসছে, ওরা তো মায়ানমার থেকে আসছে, এই ধরনের যে পপুলিস্ট কথাবার্তাগুলো বলা শুরু করে, যার কারণে পুরো বাংলাদেশের মানুষের কাছে যেভাবে মিস ইনফরমেশন ছড়ানো যায়, ঠিক সেভাবে খুব সুন্দর মতো কিন্তু করছে। কিন্তু তার চেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে মনে হয়, যে এই 3 পার্বত্য জেলা সহ পুরো বাংলাদেশে যত সব আদিবাসী জনগোষ্ঠী বসবাস করছে, তাদের রাজনৈতিক অধিকারটা আসলে কোথায়? আপনার কাছে যদি কোনো রাজনৈতিক অধিকার না থাকে, তাহলে আসলে আপনি কোনো কিছু পাবেন না। কারণ পৃথিবীতে বা দুনিয়াতে বা বাংলাদেশে যা কিছু হয়, যা কিছু সিদ্ধান্ত হয়, সবকিছু কিন্তু রাজনৈতিকভাবে হয়। এই যে রাজনৈতিকভাবে একটা জনগোষ্ঠীকে আপনি একপাশে সরিয়ে রেখেছেন, এবং একইভাবে 2 দিন পর আপনি তকমা দিচ্ছেন সেই তথাকথিত উপজাতি, তথাকথিত ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই যে তকমাগুলোর মাধ্যমে একটা কিছু জনগোষ্ঠীকে যদি আপনি একটা জায়গা সংকুচিত রাখছেন, সেটা হচ্ছে আপনার যে রাজনৈতিক দলের কি বলবো, মানে নিজেদের জায়গা থেকে ওরা আসলে এই জায়গায় কি বলবো সংকুচিত। আমি মনে করি একজন লক্ষ্য হওয়া উচিত কি মানুষের কাছাকাছি থাকা, মানুষের অধিকার নিয়ে কথা বলা, কিন্তু শুধুমাত্র জাতিগত ধর্মীয় ভাবে পরিচয় ভিন্ন হওয়ার কারণে প্রতিটা রাজনৈতিক দল এই জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তাদের সুবিধা মতো প্রয়োজনে এই জিনিসগুলো ব্যবহার করে থাকে। এবং আরেকটা অর্থ বা আরেকটা বিষয় সবসময় মানে এই জিনিসটা বলা হয়ে থাকে, ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমরা যদি গোটা সারা বিশ্বের কথা চিন্তা করি, তাহলে গোটা বিশ্বের যে গোষ্ঠীগুলো আছে, সেই দিক থেকে কিন্তু পুরো বাঙালি জাতীয় একটা নৃগোষ্ঠী মাত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী মাত্র। ঠিক একইভাবে হয়তোবা আমরা আজকে বাংলাদেশে যারা বসবাস করছে মূলধারার জনগোষ্ঠীর চেয়ে হয়তো আমরা সংখ্যায় ক্ষুদ্র হতে পারি, কিন্তু তাই বলে কি আপনি আমাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবেন? কিংবা ভারতে যেসব মুসলমানরা বসবাস করে, তারা কিন্তু ওই জায়গায় সংখ্যালঘু, তাই বলে কি ওখানকার যারা মুসলিমরা বসবাস করছে, আপনারা কি তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবেন? কিংবা আপনি
কি বলবো, লুসাই যারা বসবাস করছে এই জায়গায় হয়তো ক্ষুদ্র, তার সংখ্যায় অনেক ক্ষুদ্র, কিন্তু অন্য আরেকটা জায়গায় তারা কিন্তু একটা স্টেট, তাদের একটা রাজ্য চালায়। মেঘালয় আমরা যদি দেখতে পাই, সেখানে একটা নিজেদের জাতিগোষ্ঠীর মধ্যে, গারো খাসিয়াদের মধ্যে তারা একটা রাজ্য চালায়। কিংবা মিজোরামে যদি দেখতে পাই, সেখানে কিংবা ত্রিপুরাতে, কিংবা হচ্ছে মণিপুরিতে বা নাগাল্যান্ডে ওরা কিন্তু নিজেদের মতো করে একটা স্টেটের মধ্যে থাকে। তাইলে আপনি যদি শুধুমাত্র সংখ্যা লঘু হওয়ার কারণে আপনি যদি কোনো একটা গোষ্ঠীকে যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে অভিহিত করেন, তাহলে আপনার কি মনে হয় না আপনি বৃহৎ নৃগোষ্ঠী হয়েও যে বাকি যে ছোট ছোট জাতিগোষ্ঠী আছে তাদেরকে আপনি অসম্মান করছেন? এই যে নিজেদের মধ্যে অন্যজনকে স্বীকৃতি না দেওয়ার যে প্রবণতা, বরং আমার কাছে মনে হয় যে সেটা নিজেদের কাছে একটা ছোট লোকই হওয়ার একটা টেন্ডেন্সি, যেটা আসলে উচিত না। এবং আমরা মনে করি এই আদিবাসী কিংবা উপজাতি কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয়ের পিছনে যে সূক্ষ্ম বিষয়টাকে এখনো পর্যন্ত দাবাই রাখা হয়েছে, সেটা হচ্ছে রাজনৈতিক অধিকার। কারণ একটা মানুষ যখন আইডেন্টিটি ক্রাইসিসে থাকে বা তাদেরকে আইডেন্টিটি ক্রাইসিসে রাখা হয়, তাহলে তার বাকি যত সব ধরনের অধিকারের কথা সেগুলো কিন্তু মুখ্য থেকে মানে গৌণ হয়ে যায়। তখন তাদের কাছে এই ইনসিকিউরিটিটা, তাদের কাছে এই জিনিসটা যে তাদের তো আসলে পরিচয় নেই, তারা আবার কি রাজনীতি নিয়ে কি কথা বলবে, তারা কেন রাজনৈতিকভাবে সচেতন হবে। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়, পার্বত্য চট্টগ্রামের যে সমস্যাগুলো এখনো পর্যন্ত বিদ্যমান, সেগুলো অ্যাড্রেস হওয়া খুবই জরুরি। কারণ আমরা দেখেছি 1980-র দশকে যে সেটেলমেন্ট প্রক্রিয়াটা হয়, তো সেই সেটেলমেন্ট প্রক্রিয়াটার পরে হিল ট্যাক্সের যে অবস্থা, সেটা কিন্তু মোটামুটি অনেক খারাপ ভাবেই ছড়িয়ে পড়ে। আমরা দেখেছি রাষ্ট্র কর্তৃক বাংলাদেশের অন্যান্য যে সকল অঞ্চল থেকে যারা হয়তো ভূমি ভাঙনের শিকার হয়েছে বা বিভিন্নভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে হয়তো মনুষ্যসৃষ্ট বিভিন্ন দুর্যোগের কারণে তাদেরকে পার্বত্য চট্টগ্রামে সেটেলমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা মনে করি তারাও কিন্তু এক প্রকার রাষ্ট্র কর্তৃক এক ধরনের ভিকটিম, তাদেরকেও ভিকটিমাইজ করা হয়েছে। হয়তোবা তারা এখন 2 থেকে 3য় প্রজন্ম এখানে বসবাস করছে, কিন্তু ওইখানকার পাহাড়ি জনগোষ্ঠীর সাথে সেটেলমেন্ট হওয়ার পরবর্তী যে গোষ্ঠীটার সাথে যে যে দ্বন্দ্ব বা অন্তকন্দল বা যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু রাষ্ট্র ষড়যন্ত্রের একটা কৌশল মাত্র। আমরা দেখেছি, আমার বাসা লোগাংয়ের পাশে 1992 সালে লোগাংয়ে একটা গণহত্যা হয়েছিল, এবং সেই গণহত্যা কারা চালিয়েছিল? এই যে 1980-র দশকের পরবর্তী সময় যে সেটেলমেন্ট প্রক্রিয়াটা হয়েছিল, সেই একটা জনগোষ্ঠীর অংশধর, এবং সেইখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রীয় বাহিনীর একটা হাত ছিল। তো আমি যে জায়গা থেকে উঠে আসছি, সেই জায়গা যখন আমাদের কাস্টমারি লয়ের আমরা যেভাবে বসবাস করে আসছি যুগ যুগ ধরে, সেই জায়গা থেকে কোনো একটা মানুষ শুধুমাত্র সেটেলমেন্ট প্রক্রিয়ার কারণে এসে আমার উপর গণহত্যা চালিয়ে যাবে, আমার আইডেন্টিটি নিয়ে কথা বলবে, সেটা তো আমি মানতে পারবো না। কারণ আমরা আদিবাসী জনগোষ্ঠী যারা বসবাস করছে, তারা কিন্তু একটা সামাজিক মালিকানার মধ্য দিয়ে কিন্তু বসবাস করে। এই যে পার্বত্য চট্টগ্রামের মেইন একটা সমস্যা, ভূমি সমস্যা। বাংলাদেশে যে ভূমি কমিশনটা হিল ট্যাক্সকে নিয়ে যে গঠিত হয়েছিল, যখনই কোন একটা ভূমি কমিশন হিল ট্যাক্সে কোন একটা সমাধান করতে চায়, কোন একটা মিটিং করতে যায়, তখন কিন্তু হিল ট্যাক্সে অবরোধ শুরু হয়, হরতাল শুরু হয়, অথবা কমিশনের যে সদস্যগুলো আছে তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ধরনের হেনস্থার মধ্যে দিয়ে যেতে হয়। তাহলে ভূমির যে সমস্যাটা, সেটা এখনো পর্যন্ত কিন্তু অমীমাংসিত। এবং একই সাথে জাতিগত যে পরিচয়টা, সেটাকে এক জায়গায় লুকিয়ে রেখে এই যে তথাকথিত উপজাতি বা আদিবাসী বা এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে দিয়ে রাখতে হয়েছে। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয়, কোন একটা জাতিগোষ্ঠীকে টিকে থাকার জন্য তার যেটা সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে রাজনৈতিক অধিকার। এবং এই রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য বাংলাদেশের যত সব রাজনৈতিক দল আছে, বাংলাদেশের যত ধরনের সরকার যখনই গঠিত হয়, তখন কিন্তু তারা এই কাজটা খুব সুশারুভাবে, সুশৃঙ্খলভাবে এই জিনিসটা হচ্ছে কি বলবো, পরিচালনা করে থাকে। এবং হিল ট্যাক্সের হয়তো আপনারা জেনে থাকবেন যে 1997 সালে যে চুক্তিটা হয়েছিল, সে চুক্তি কিন্তু এখনো পর্যন্ত একটা দোদুল্যমান অবস্থায় আছে। সেই চুক্তি কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই। এবং আমরা জানি এই চুক্তি আসলে কখনোই কোনো দিনই বাস্তবায়ন হবে না, শুধুমাত্র এই চুক্তিটাকে একটা মূলার হিসেবে ঝুলিয়ে রাখা হয়েছে। তো সেই চুক্তিটার বৈধতাও আসলে আমরা এখনো পর্যন্ত দেখতে পাই না। যে চুক্তিটা করা হয়েছিল, সেই চুক্তিটাও কিন্তু সাংবিধানিকভাবে এই চুক্তিটার কোনো বৈধতা নাই।
এবং একই সাথে সেই চুক্তিটা যেহেতু আওয়ামী লীগ সরকারের সাথে হয়েছিল, তার পরবর্তীতে বিএনপি সরকার কিন্তু এটাকে কালো চুক্তি হিসেবে অভিহিত করেছে। এই যে মানে এক এক সরকার যখন এক একভাবে ক্ষমতায় আসে, পার্বত্য চট্টগ্রাম কিংবা আদিবাসীদের বেলায় কিন্তু সকল রাজনৈতিক দল, সকল সরকার কিন্তু এক হয়ে যায়। এই ঘটনাগুলো আমরা বারবার দেখতে পাই। তো যার কারণে আমাদের যে মেইন সমস্যাগুলো সেগুলো কিন্তু অধরাই থেকে যায়। আমাদের যে ভূমির সমস্যা, আমাদের যে রাজনৈতিক সমস্যা, আমাদের যে অধিকারের সমস্যা, আমাদের যে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কিংবা নাগরিক অধিকার থেকে যে বঞ্চিত করা হচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু অ্যাড্রেস না হয়ে বরং একটা জায়গায় অধরা থেকে যায়। এবং এক দেশে আমি বারবার বলার চেষ্টা করি যে দ্বৈত নীতি কেন চালু আছে, কারণ সমতলের একজন জনগোষ্ঠীকে, একজন মানুষকে কিন্তু কখনো আপনি দেখতে পাবেন না যে শুধুমাত্র সেই 5 কেজির অধিক চাল কেনার জন্য তাকে কোনো একটা ক্যাম্প থেকে পারমিশন নিতে হচ্ছে, কিংবা শুধুমাত্র তার জাতিগত চেহারার জন্য, জাতিগত পরিচয়ের জন্য বা চেহারার জন্য তাকে হয়তো কিছু মানুষ হয়তো বা অপরাধী, কিন্তু এই সে অপরাধীর মানুষগুলো যে জনগোষ্ঠীকে বসবাস করছে তারা একদম জেনারেলাইজ করে ফেলে। পার্বত্য চট্টগ্রামে ধরেন কোন একটা জাতিগোষ্ঠী থেকে কোন একটা অপরাধ সংঘটিত হলো, সেই জিনিসটাকে তখন মানে সাধারণভাবে সবাইকে বলানোর চেষ্টা করে এই জনগোষ্ঠীর সকল মানুষ খারাপ। এবং একই সাথে একটা মুক্তিযুদ্ধের প্রশ্ন বারবার আমাদেরকে সম্মুখীন হতে হয়। আমাদেরকে বলা হয় কিংবা চাকমাদেরকে বলা হয় বা ত্রিপুরাদেরকে বলা হয় যে তারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল শুধুমাত্র কয়েকজন মানুষের দ্বারা। কিন্তু আমরা দেখেছি এই বাঙালি জাতি গোষ্ঠীর মধ্যে যারা রাজাকার ছিল, যারা এখন প্রকাশ্যে রাজনীতি করছে, তারাও তো বাঙালি জাতির অংশ। তাদের এই যে সেই পরিচয়ের জন্য পুরো বাঙালি জাতি গোষ্ঠীকে কিন্তু রাজাকার বলা হচ্ছে না, কিন্তু এই শুধুমাত্র এই যে জাতিগত পরিচয়ের জন্য পুরো জাতিগোষ্ঠীকে কিন্তু এই পাহাড়ে এই জিনিসটা করা হয় যে হ্যাঁ এই জিনিসটা খারাপ। এবং বারবার বলা হয় পাহাড়ি সন্ত্রাসী আছে, কিন্তু পাহাড়ে যে বাঙালি সন্ত্রাসীও আছে সেটা কিন্তু বলা হয় না। এবং একই সাথে মানে যখন কোন একটা বাঙালিরা কোন একটা সন্ত্রাস কার্যক্রম করে তখন কিন্তু বলা হয় না যে এই বাঙালিটা সন্ত্রাসী বা পুরো বাঙালি জনগোষ্ঠীর সন্ত্রাসী, কিন্তু কোন একটা চাকমা, কোন একটা মারমা, কোন একটা ত্রিপুরা যদি কোন একটা অপরাধ করে ফেলে তখন কিন্তু পুরো জাতিকে নিয়ে বলা হয় যে এই পাহাড়িটা তো সন্ত্রাসী, এই চাকমাদার পুরো জাতিগোষ্ঠীর সন্ত্রাসী। এবং আমরা দেখেছি কয়েকদিন পর বিভিন্ন ধরনের কথাগুলো ছড়ানো হয়। আপনারা হয়তো মনে থাকবেন গত 1 কি 2 বছর আগে চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছিল, সেখানে একটা প্রবাদ বাক্য খুব সুন্দরভাবে ওরা বলেছিল, হাতি নাকি কখনো গোস্ত হয় না, উপজাতি নাকি কখনো বন্ধু হয় না। এই হলো আমাদের মানে সমতলের মানুষের সাথে পাহাড়ি মানুষের যে বন্ধনটা হওয়ার কথা ছিল, সেটা এখন মানে যেভাবে আসলে একই সাথে থাকার কথা ছিল সেটা এখন মুখোমুখি একটা জায়গায় দাঁড় করানো হয়েছে এবং সেটা রাষ্ট্রযন্ত্র দ্বারা। তো এই হচ্ছে আমাদের এখনকার বর্তমান অবস্থা। তবে আমরা যেটা বলতে চাই, এই যে পরিচয়গুলো আদিবাসী, উপজাতি কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয়ে এই যে বিতর্কের বাইরে আমাদের যে আসল যে ঘটনাটা আছে, যে আসল যে অধিকারটা দেওয়ার কথা, আসল যে ভূমি সমস্যাটা দেওয়ার কথা, সেগুলো কিন্তু এক পাশে রাখা হয়েছে। আমি মনে করি এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা বেশি জরুরি। ধন্যবাদ।